স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। সিনিয়ররা যেন দূরে সরে যাচ্ছেন, একটু একটু করে নিজের জায়গা করে নিচ্ছে তরুণ তুর্কিরা। পিএসএল এর ড্রাফটে প্লাটিনাম ক্যাটাগরির সাকিব মুস্তাফিজ দল পাননি, তবে রিশাদ, লিটন, নাহিদ রানারা জায়গা করে নিয়েছেন পাকিস্তান সুপার লিগের দলে। খালিদ জামিল জানাচ্ছেন বিস্তারিত। দেখতে দেখতে পেরিয়ে গেল সময়, শেষ হয়ে গেল প্লাটিনাম ক্যাটাগরির ড্রাফট। সেখানে অবহেলায় পড়ে রইলেন দুই বাংলাদেশি সতীর্থ সাকিব আল হাসান আর মোস্তাফিজের নাম। বোঝা গেল তাদের সময় হয়তো ফুরিয়ে এসেছে, বাজার দর এখন খানিকটা হলেও কমিয়ে আনতে হবে। কাটার মাস্টারকে দলে না টানার কারণ বোঝা যাচ্ছে না একদম। সাকিবের ব্যাপারটা আন্দাজ করা যায়, বোলিংটা করতে পারছেন না নিষেধাজ্ঞার কারণে। ব্যাটার হিসেবে প্লাটিনাম ক্যাটাগরির সাকিবকে তাই কিনতে চায়নি কেউ। বাংলাদেশি ক্রিকেট ফ্যানদের অবশ্য হতাশায় থাকতে হয়নি বেশি সময়। টাইগার এক্সপ্রেস বোলার নাহিদ রানাকে টেনেছে পেশোয়ার জালমি। টেস্ট আর ওয়ানডেতে বাংলাদেশের জার্সি গায়ে 22 গজে ঝড় তোলার পর আলো ছড়াচ্ছেন বিপিএলেও। গোল্ড ক্যাটাগরি থেকে নিয়ে এবার ওকে কাজে লাগাতে চায় টিম জালমি। তারপরের বাংলাদেশি পিক লিটন দাস। হতাশা ছিল, বছর খানেকের দীর্ঘ রান খরার পর চলতি বিপিএলে ফিরেছেন দারুণ ফর্মে, ঝড়ের গতিতে রান তুলছেন। যদিও তার আগেই বাদ পড়ে গেছেন বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির টিম থেকে। ড্রাফটের হোস্ট হিসেবে থাকা সাবেক ইংলিশ ক্রিকেটার ডমিনিক কর্ক মনে করিয়ে দিয়েছেন আগের রাতেই ছিল তার দুর্দান্ত নক। ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসনদের সঙ্গে সব ঠিক থাকলে এবারের পাকিস্তান সুপার লিগটা খেলবেন লিটন। এক পেসার আর এক ব্যাটারের পর পিএসএল এর ড্রাফটে বাংলাদেশি হিসেবে পরের পিক লেগ স্পিনার রিশাদ হোসেন। লাহোর কালান্দার্সের জার্সি গায়ে চড়াবেন তিনি। বিপিএলে বরিশালের সাথে চুক্তিবদ্ধ থাকায় বিগ ব্যাশের হবার্ট হারিকেন্সের দলে খেলার সুযোগ হাতছাড়া হয়েছে। পিএসএল এর ব্যাপারটা কেমন দাঁড়ায় সেটাই দেখার অপেক্ষা। বিভিন্ন ক্যাটাগরিতে আরো বাংলাদেশি প্লেয়ারের নাম থাকলেও তাতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। তবে এক সময় লাল সবুজ দুর্গ থেকে সাকিব আল হাসানকেই কেবল দেখা যেত ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলে বেড়াতে। পরে তার সাথে যুক্ত হয়েছিলেন কাটার মাস্টার, তবে এখন সেই সংখ্যাটা বাড়ছে আরো। খালিদ জামিল, ৭১। নাহিদ রানার বড় ফ্যান হয়ে গেছেন স্যার কাটলি অ্যামব্রোস। বিপিএলে কমেন্ট্রি করতে আসা এই ক্যারিবিয়ান লিজেন্ড বলছেন গতি নাহিদকে সবার চেয়ে আলাদা করেছে, যদিও তাকে বুঝে শুনে খেলানোর বার্তাই দিলেন বিসিবিকে। কেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে লিটন নেই, উত্তর খুঁজছেন কাটলি অ্যামব্রোস। তার মতে লিটন কুমার বিশ্বমানের ব্যাটার। সিলেট থেকে সাইফুল রূপকের পাঠানো রিপোর্ট। একসময় কাঁপতো, এখন কাঁপায়। নাহিদের গতিতে প্রতিপক্ষ চাপে পড়ে। টাইগার ক্রিকেটের নিউ সেন্সেশনের আগুনের গোলায় গেল মাসে নিজ মাঠেই নাজেহাল হয়েছে ক্যারিবিয়ানরা। যে দৃশ্য কিংবদন্তি পেসার স্যার কাটলি অ্যামব্রোসকে মুগ্ধ করেছে। তরুণ নাহিদ রানাকে আমার চোখে লেগেছে। ক্যারিবিয়ান সফরেই দেখেছিলাম, বিপিএলেও ছেলেটা দুর্দান্ত বোলিং করছে। সে ভালো কোচ পেলে দেশকে অনেকদিন সার্ভিস দেবে। Bangladesh cricket for a number of years, so I'm looking at him. What is his specialty, Nahid Rana's specialty? Pace or aggression, or what you saw? Well, first of all, he's got pace. প্রথমত নাহিদের গতি আছে। যখন কারো গতি থাকে তখন ব্যাটাররা এমনিতেই সতর্ক থাকে, এটাই তাকে সবার চেয়ে আলাদা করেছে। আবারও বলি, এই পেসারই বাংলাদেশের ভবিষ্যৎ। His career, and I believe that he can serve Bangladesh cricket for a long time. What will be your advice to Nahid Rana? Well, I mean, to become a great fast bowler, there are lots of different ingredients. বিশ্ব সেরাদের কাতারে যেতে হলে অনেক কিছু জানতে হয়। আমি সুযোগ পেলে নাহিদের সামনে গিয়ে কিছু টিপস অবশ্যই দেব। If I get a chance to get close to him, I will make it my business to go and have a word with him, give him some pointers. ইতোমধ্যেই টেস্ট আর ওয়ানডেতে নিজের সামর্থ্য দেখিয়েছেন। আন্তর্জাতিক টি-20তে অভিষেকের অপেক্ষায় নাহিদ রানা। পেস আর অ্যাগ্রেশন দেখানো নাহিদের দল মিলেছে পাকিস্তান সুপার লিগে। কিংবদন্তি কাটলি বলছেন তরুণ পেসারকে এগোতে হবে সাবধানে। I'm a little bit concerned about is too much cricket. আমি কিছুটা দুশ্চিন্তায়, কারণ নাহিদের বয়স কম। অনেক বেশি ক্রিকেট খেললে ইনজুরিতে পড়ার সম্ভাবনা থাকবে। নাহিদকে বুঝে শুনে, অর্থাৎ ওয়ার্কলোড মেনে খেলাতে হবে। Too many games too soon because his body still developing. নাহিদের মতো পিএসএল এ দল পেয়েছেন লিটন কুমার দাসও। চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ যাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই বিপিএলে হাঁকিয়েছেন সেঞ্চুরি। লিটন দাসের কীর্তি গড়ার সময় কমেন্ট্রি বক্সেই ছিলেন টেস্টে 405 উইকেট নেয়া অ্যামব্রোস।
টাইগার নির্বাচকদের সিদ্ধান্তে বড্ড অবাক হয়েছেন। Commentary yesterday when he was playing that wonderful knock. লিটনের সেঞ্চুরির সময়ে আমি ধারাভাষ্য দিচ্ছিলাম, অবাক হয়েছি তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে না দেখে। লিটন দারুণ টাচে আছে দেখলাম, ছেলেটা বিশ্বমানের ব্যাটার। কখনো কখনো সাম্প্রতিক পরিসংখ্যান না দেখে ক্রিকেটারদের সামর্থ্য আর অভিজ্ঞতা দেখে নির্বাচকরা দল গড়তে পারে। Own way of doing things, but it was a wonderful knock yesterday. সাইফুল রূপক, একাত্তর, সিলেট। পতিত সরকারের সংসদ সদস্য হওয়ায় বাংলাদেশের ক্রিকেটে সাকিব মাশরাফির পুনর্বাসনের কোনো সুযোগ নাই, এমনটাই মনে করেন বিপিএল-এর ক্রীড়া সম্পাদক ও সাফজয়ী বিএনপির ক্রীড়া সম্পাদক ও সাফজয়ী অধিনায়ক আমিনুল হক। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিববিহীন দল ঘোষণায় এই মেসেজ আরও ক্লিয়ার। শারীরিক আর পারফরমেন্সের গ্রাফ বয়সের সঙ্গে দিন দিন আরও কমবে সাকিবের। তাহলে কি বাংলাদেশের জার্সিতে সাকিব অধ্যায়ের এখানেই সমাপ্তি? উত্তর মিলিয়েছেন সহকর্মী মেহেদী নাইম। সময়টা 2006 চ্যাম্পিয়ন্স ট্রফির কোয়ালিফাই পর্বে প্রথমবারের মতো ঢুকলেন সাকিব। সেই হিসাবে 19 বছর পর আইসিসির কোনো ইভেন্টে সাকিবকে ছাড়াই নামতে যাচ্ছে বাংলাদেশ। সাকিবের পার ভক্তদের প্রশ্ন, সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে কবে নাগাদ মাঠে নামতে পারবে? উত্তরটা, আদতে সাকিব আর কোনোদিনই বাংলাদেশের হয়ে খেলতে পারবে না। চলুন কঠিন এই সত্য মেনে নেবার অঙ্ক মিলাই। নাম্বার 1, সাকিবকে ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার মাধ্যমে মেসেজ ক্লিয়ার। শুধুমাত্র ব্যাটসম্যান সাকিবকে আর দরকার নেই বিসিবির। অথচ হাতের আঙ্গুলের ব্যথায় সাকিব শুধু ব্যাটিং করেছে এমন ম্যাচও অতীতে অনেক গেছে। তাহলে কি পতিত সরকারের সংসদ নেতা হিসেবে সাকিবকে আবারও মাঠে পুনর্বাসন না করার চাপ আছে বিসিবির উপর? নতুবা প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু কি ডিসক্লোজ করতে পারছেন না? দেখেন, পাবলিকলি এত ওপেনলি সাচ এ লিজেন্ডারি ক্রিকেটের কোন জায়গাটার জন্য তাকে দলে রাখা গেল না, এটা খুব একটা ভালো কথা না এগুলো ডিসকাস করা। 2026 সালে হতে পারে আগামী সংসদ নির্বাচন। ততদিনে সাকিবের বয়স হবে 39। নির্বাচিত সরকার আসলে সাকিবকে বাংলাদেশের জার্সিতে দেখার তাদের আশায় কুড়েবালি। যেই দলই ক্ষমতায় আসুক, পতিত সরকারের জনপ্রতিনিধি থাকায় গণতান্ত্রিক বাংলাদেশে কোনো রাজনৈতিক দলই সাকিবকে প্রমোট করবে না। সাকিব আর মাশরাফিকে নিয়ে কি বলছে বিএনপির এই অন্যতম শীর্ষকর্তা? সাকিবের বিরুদ্ধে বা মাশরাফির বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে সেটা সিদ্ধান্ত রাষ্ট্র নেবে। স্বৈরাচারের যেহেতু 300 জনের একজন ছিল সাকিব এবং মাশরাফি, তো সেই জায়গা থেকে বাংলাদেশের জনগণ যখন স্বৈরাচার মুক্ত করেছে, বাংলাদেশের এই স্বৈরাচার মুক্ত করতে গিয়ে বাংলাদেশের ছাত্রদেরকে গুলি করে হত্যা করেছে, আমাদের বিএনপি নেতাকর্মীদেরকে গুলি করে হত্যা করেছে, দেশের সাধারণ মানুষকে গুলি করে হত্যা করেছে। তো সেই হত্যার দায়ভার কিন্তু সাকিব এবং মাশরাফির উপরও বর্তায়। তো একজন ক্রিকেটার হিসেবে আপনি যখন একটি জাতির সাথে বেইমানি করবেন, একটি জাতির সাথে আপনি যখন ষড়যন্ত্রের সাথে জড়িত হবেন, তখন সেই জাতি ক্ষমা করবে কি করবে না এটা সেই সময়ের উপরেই ছেড়ে দিতে হবে, দেশের জনগণের উপরে ছেড়ে দিতে হবে। নাম্বার 3, সাকিবের হাতের আঙ্গুলের ব্যথা আর চোখের সমস্যা কারোরই অজানা নয়। সময়ের সাথে সাথে যা বাড়বে, বয়সের কারণে পারফরমেন্স কমবে, ততদিনে সাকিবের ব্যাকআপ তৈরি হয়ে যাবে যারা আরও ভালো ক্রিকেট খেলবে। তাই কঠিন সত্য, বাংলাদেশের ক্রিকেটে আর তখন সাকিবের প্রয়োজন নেই। তাই আপনি মানুন আর না মানুন, তামিমের সঙ্গে সঙ্গে বাংলাদেশের জার্সিতে সাকিবের অধ্যায়েরও সমাপ্তি। আর কখনোই এই দুইজনকে আপনি একসাথে দেখবেন না। সেই সঙ্গে আপাতত সম্ভাবনা নেই মাশরাফির বিসিবিতে কোনো দায়িত্বে আসারও। লেখা হয়ে গিয়েছে খেলোয়াড় সাকিবের বিদায়ের এপিতাফ। মেহেদী নাইম, একাত্তর। বিপিএল ক্রিকেটের দিনের প্রথম ম্যাচে চিটাগং কিংসের চমক 30 রানে হারিয়েছে সিলেট স্ট্রাইকার্সকে। শুরুতে ব্যাট করে 203 রান তোলে মিঠুনের দল। জবাব দিতে নেমে জাকের আলীর হার নামানো 47 রানের ইনিংসেও জয়ের দেখা পায়নি সিলেট। অর্ণব বাপির রিপোর্ট। বিপিএলের পয়েন্ট টেবিলে 3-এ থাকা চিটাগাংয়ের সাথে 5-এ থাকা দল সিলেটের লড়াই। টস জিতে অধিনায়ক আরিফুল দলবল নিয়ে নেমেছেন ফিল্ডিং। শুরুতেই তানজিম সাকিবের আঘাত, ব্যক্তিগত 7 রানেই সিলেটের ওপেনার পারভেজ হোসেন ইমনকে ফেরান। ইমন ছাড়া সিলেটের টপ অর্ডার করেছে দুর্দান্ত ব্যাটিং।
10-এর কাছাকাছি রান রেট রেখে ব্যাট করে গেছে চিটাগাং। দলের স্কোর বড় করার দায়িত্বটা পড়ে অধিনায়ক মিঠুনের কাঁধে। বিগ শট খেলতে গিয়ে কট হবার আগে করেন 19 বলে 28 রান। সিলেটের বোলারদের সামনে ত্রাস হয়ে ওঠেন হায়দার আলী। মাঠের চারপাশে হাঁকান একের পর এক বাউন্ডারি। 203 রানের পুঁজিতে ওরা পেয়েছে সিলেটকে চ্যালেঞ্জ জানানোর মতো স্কোর। মাঠের লড়াইতে জবাব দিতে হয় ব্যাটে বলে। পাওয়ার প্লেতে 50-এর আগেই 3 উইকেট হারিয়ে বিপাকে সিলেট। বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টায় জর্জ মানসের দারুণ নক 37 বলে তোলেন 52 রান। 15 ওভার শেষে সিলেটের স্কোর বোর্ডে তখন 5 উইকেটে 126 রান। ক্রিজে তখন জাকের আলী আর অধিনায়ক আরিফুল। ওভার প্রতি প্রয়োজন 15-র বেশি রান। চট্টগ্রামের বিপক্ষে শেষটা হবে কি মনের মতন? আরিফুলের আউটে সিলেটের স্বপ্নভঙ্গ। বাড়ছে বল আর রানের ব্যবধান। সবাই তখন জাকের আলীর চমক দেখার অপেক্ষায়। 12 বলে দরকার 48 রান। ম্যাচটা প্রায় চলেই যাচ্ছে সিলেটের সামর্থ্যের বাইরে। তাতেই খুশি চট্টগ্রামের হোস্ট ইয়াশা সাগর। শেষ ওভারে জাকের আলীর চোট গুরুতর নয়। 23 বলে 47 রানে ছিলেন অপরাজিত। ম্যাচের শেষ 2 বল ডট দিয়ে 50 মিস। 20 ওভার শেষে 8 উইকেট হারিয়ে 173 রান তোলে সিলেট। 30 রানে ম্যাচটা জিতে নেয় চট্টগ্রাম। অর্ণব বাপি, 71। We are proud partner of defending champion Fortune Borisha. Legends, local heroes, foreign stars, all are glittering, powering a connected Bangladesh. একটি নয়, দুটি নয়, টানা 6 হারের পর বিপিএলে কাঙ্ক্ষিত জয় পেয়েছে ঢাকা ক্যাপিটালস। তাও যেন তেন ভাবে নয়, প্রায় 150 রানের ব্যবধানে হারিয়েছে দুর্বার রাজশাহীকে। আর এমন জয় উৎসবে মাতোয়ারা ঢাকার ফ্র্যাঞ্চাইজিটি। মাহমুদুল হাসান সজীবের রিপোর্ট। এভাবেও কামব্যাক করা সম্ভব? জাতীয় দল থেকে বাদ পড়ার দিনেই করলেন বিস্ফোরক সেঞ্চুরি। বিপিএলে লিখলেন নতুন এক ইতিহাস। দলীয় সর্বোচ্চ সংগ্রহ, সেরা জুটি কিংবা দ্রুততম সেঞ্চুরি, এত রেকর্ডের সঙ্গে সবচেয়ে বেশি রানে জয়। দিনটা যে কেবলই লিটন দাসের, ঢাকা ক্যাপিটালসের। সংখ্যার হিসেবে চলতি বিপিএলে একটি দুটি নয়, টানা 6 হারের পর 7 নম্বর ম্যাচে মিলেছে বহুল আকাঙ্ক্ষিত জয়। ফ্র্যাঞ্চাইজি হিসেবে যা ঢাকার 17 ম্যাচে হারের পর জয়। একটা দল এত হারের বোঝা নিয়েও যেভাবে কামব্যাক করেছে, সেটা এক কথায় দুর্দান্ত, অবিশ্বাস্য। তাই তো এমন রেকর্ড করা জয়ের দিনে দলটির মালিক শাকিব খান বার্তা দিয়ে জানিয়ে দিলেন, ঢাকা ক্যাপিটালস যখন জেতে, প্রতিপক্ষকে বরবাদ করেই জেতে। বেশ হাকডাক বাজিয়েই এবারের বিপিএলে দল কেনে শাকিব খান। থিম সং থেকে প্রচারণা সবকিছুতে ঢাকার ছিল বাড়তি নজর। দল গঠনেও পিছিয়ে ছিল না ঢাকাইয়ারা। কিন্তু বিপিএল এর শুরু থেকে টানা হেরে সমালোচনার মুখে পড়ে লিটন মুস্তাফিজরা। এমনকি দলটির হেড কোচ খালেদ মাহমুদ সুজনকেও ছেড়ে কথা বলেনি ভক্ত সমর্থকেরা। ঢাকার প্রয়োজন ছিল একটা মোমেন্টাম, একটা জয়। লিটন তানজিদের ব্যাটে সেই অধরা জয় ধরা দিয়েছে। যদিও এখনো টেবিলের তলানিতে তারা, তবে তাতে হতাশ হওয়ার কিছু নেই। যেভাবে ঢাকা কামব্যাক করেছে, তাতে এই আত্মবিশ্বাস বাকি ম্যাচে বড় প্রভাব রাখবে। সেরা 4 হয়ে গ্রুপ পর্ব শেষ করবে শাকিব খানের দল, এমন প্রত্যাশা এবার করতেই পারেন ঢাকার ফ্যানরা। মাহমুদুল হাসান সজীব, 71। সাবেক ক্রিকেটার থেকে আম্পায়ার হওয়া সাথীরা জাকির জেসির স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। বিশ্বকাপের মতো আসরে ম্যাচ পরিচালনা করার সুযোগ তৈরি হয়েছে এই বাংলাদেশি নারী আম্পায়ারের। মেয়েদের 25টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন সাথীরা জাকির জেসি। মালয়েশিয়ায় শুরু হচ্ছে অনূর্ধ্ব-19 নারী টি20 বিশ্বকাপ। টুর্নামেন্টের খেলা পরিচালনার জন্য 20 সদস্যের ম্যাচ অফিসিয়ালের নাম ঘোষণা করেছে আইসিসি। সেই তালিকায় আছেন বাংলাদেশি আম্পায়ার সাথীরা। গেল বছর জুলাইয়ে নারী এশিয়া কাপ টি20তেও এবং অনূর্ধ্ব-19 নারী এশিয়া কাপ টি20তেও আম্পায়ারের দায়িত্বে ছিলেন তিনি।
মঙ্গলবার মানে ঘরোয়া ফুটবলে ফেডারেশন কাপের উত্তেজনা। 2 ম্যাচে মাঠে নামবে 4 দল। ঢাকায় পুলিশ এফসির প্রতিপক্ষ ঢাকা ওয়ান্ডারার্স। দিনের আরেক ম্যাচে ময়মনসিংহে ব্রাদার্স ইউনিয়নের সাথে লড়বে ফর্টিজ এফসি। ফেডারেশন কাপের এই গ্রুপে 2 টেবিল টপার ফর্টিজ এফসি। 3 ম্যাচে 2 জয় 1 ড্রতে 7 পয়েন্ট ওদের। 1 ম্যাচ কম খেলে 1 জয় ও 1 হারে 3 পয়েন্ট নিয়ে 3-এ ব্রাদার্স ইউনিয়ন। 2 দলের জন্যই ম্যাচটা গুরুত্বপূর্ণ। ফর্টিজ এফসি জিতলে নিশ্চিত হবে ফেডারেশন কাপের পরের পর্ব, আর ব্রাদার্সের জন্য ম্যাচটা টুর্নামেন্টে টিকে থাকা লড়াই। একই গ্রুপে বসুন্ধরা কিংস 6 পয়েন্ট নিয়ে আছে টেবিলের 2-এ। চলছে খেলাযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।